কর্ণফুলী নদীতে বোধহয় 30 ফিটের একটা পলিথিনের লেয়ার ক্রিয়েট হয়েছে। কিনবো, ভোগ করবো এবং ফেলে দিব। প্লাস্টিক তো এনভায়রনমেন্টে যাওয়ার কথা না। প্লাস্টিক কনজাম্পশন কিন্তু লাস্ট 15 বছরে 4 গুণ হয়ে গেছে। এটা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং, ঝালমুড়ি কিভাবে প্যাকেজে আসলো। Any waste, if we as a nation do not know how to manage it, it will be a problem. ল্যান্ডফিলে গিয়ে ফেলে দিয়ে ল্যান্ডফিল তখন সবকটা পাহাড় হয়ে গেছে, কোন দিন পাহাড় ভেঙে পড়ে। আমরা যদি 30 বছর পিছনে ফিরে যাই, 50 বছর ফিরে চলে যাই, তখন কিন্তু এত প্লাস্টিক ছিল না। ঢাকার বাতাস সব থেকে দূষণযুক্ত একটা বাতাস। তারপর ছিল আমরা কোনো স্ট্রাকচারের মধ্যে জিনিসটাকে আমরা আনতে পারতেছি না এখনো। আপনি কেন করছেন না, আমি কেন করছি না, আর্জেন্সি থাকতে হবে, চলেন আমরা একসাথে করি। আলটিমেটলি বর্জ্য ব্যবস্থাপনার লার্জার যে পলিসি বলেন বা লার্জার যে প্ল্যানিং, এটা কিন্তু সরকারকেই কিন্তু প্ল্যান করতে হবে, ইলাবোরেট প্ল্যান। উপস্থিত সুধী, প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত এই বর্জ্যগুলো গিয়ে মিশছে নদী নালা মতো ওয়াটার বডিতে, চলে যাচ্ছে সমুদ্রে, তৈরি হচ্ছে ভয়াবহ রকমের পরিবেশ বিপর্যয়। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এই যে প্লাস্টিক, সেটা আসলে এই যে বিপর্যয় তৈরি করছে, সেটাতে পিছনে আমাদের আসলে দায় কতটুকু, বা কিভাবে এই জিনিসটা সমস্যাটার সমাধান করা যায়। আপনারা জানেন যে আর্থ ডে উপলক্ষে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা পডকাস্ট সিরিজ, যেটা নাম পাওয়ার অ্যান্ড প্ল্যানেট। সেই পাওয়ার অ্যান্ড প্ল্যানেটের আজকের অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন শামিমা আক্তার, ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন, ইউনিলিভার বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন খাদিম মাহমুদ ইউসুফ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো আজকের অনুষ্ঠানটা আসলে আমরা একটু আড্ডার ছলে, একটু তর্কের ছলেই কথা বলতে চাই। যদিও অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হয়তো 30 মিনিট বা 40 মিনিটে গিয়ে ঠেকবে, তারপর চেষ্টা করবো একটু বিস্তরভাবে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমরা বলছি যে প্লাস্টিক ভার্সেস প্ল্যানেট। প্লাস্টিক তো আসলে তৈরি করা হয়েছিল নিশ্চয়ই আমাদের কোনো একটা উপকারিতা বা উপযোগিতা তৈরি করার জন্য, কিন্তু এটা তো আসলে একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে, সেটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। কিন্তু প্রথমে আমি খাদিম ভাই আপনার কাছে আমি জানতে চাই, আপনার ব্যাকগ্রাউন্ড খুবই ইমপ্রেসিভ। আমি দেখলাম যে আপনি সিলিকন ভ্যালিতে কাজ করেছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি সিএক্সও পজিশনে কাজ করেছেন, আপনি এখন প্লাস্টিক নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে কাজ করছেন। সো হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন যেখানে আপনি এই সেক্টরে আসলেন, এবং এই সেক্টরে আপনি কি আসলে দেখলেন যে এই যে রিসাইক্লিং প্রসেস, প্লাস্টিক প্রসেস, এগুলো নিয়ে আপনি কাজ করছেন এখন? থ্যাংক ইউ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে এটা সারফেসে এতটা স্ট্রেঞ্জ মনে হলে আসলে এটা এতটা স্ট্রেঞ্জ না। আমি সিলিকন ভ্যালিতে ছিলাম, আমি কিন্তু প্রথমে বাংলাদেশের টেলিকম ইকুইপমেন্টস নিয়ে এসেছিলাম, নতুন একটা সিস্টেম, ব্রডব্যান্ড ওয়্যারলেস সিস্টেম। ওখান থেকে কিন্তু আমি জয়েন করি নোকিয়াতে, গ্লোবাল সার্ভিস বিজনেস ইউনিটটা আমি দেখতাম অ্যাজ এ কান্ট্রি ম্যানেজার। তো আমরা কিন্তু মোবাইল নেটওয়ার্কটা করেছিলাম, খুব কমপ্লেক্স নেশন ওয়াইড নেটওয়ার্ক। তো ওখানে আমি 5.5 বছর থাকি নোকিয়াতে। তারপর আমার মনে হচ্ছিল যে এমন একটা কিছু করা দরকার উইচ ইজ ডিফারেন্ট কিন্তু ইম্প্যাক্টফুল। মানে হাইটেক তো হচ্ছে, নেটওয়ার্ক ডিপ্লয় হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট ইম্প্যাক্টের জায়গা থেকে আসলে ওরকম কিছু হচ্ছিল না। 2011 শেষে আমি নোকিয়া ছেড়ে দিই। 2012 জানুয়ারিতে একটা আর্টিকেল ছিল প্রথম আলোতে, ফেলনা বোতলের চীন যাত্রা। ওই আর্টিকেল থেকেই কিন্তু এই কনসেপ্টটা হয় যে আমি খুব অবাক হই যে একটা বোতল আমরা কনজিউম করি, দেন উই জাস্ট ডিসকার্ডেড, ওটা চায়নাতে যাবে কেন, মানে এরকম একটা অদ্ভুত কথা, পেপারই বা লেখে কেন। তো ওরা বললো যে না, এটা নিয়ে যায় চায়নাতে, এটা নিয়ে যাওয়ার পর অনেক ধরনের প্রসেসিং হয়। তা আমি খোঁজ খবর করে পুরান ঢাকায় গিয়ে আমি অ্যাকচুয়ালি 3জন চাইনিজকে মিট করি, তারা এই বোতলগুলোকে কেটে চায়নাতে নিয়ে যায়। ওখান থেকে তারা আবার বোতল বানায় বা পলিস্টারের কাপড় বানায়। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব স্ট্রেঞ্জ। আই ওয়েন্ট টু চায়না, অ্যাকচুয়ালি প্রসেসটা আমি দেখি। তখন আমার মনে হয়েছিল যে আসলে তো পলিস্টার কাপড়ও আমাদের জন্য ইম্পর্টেন্ট, বোতল থেকে বটল করা গেলে তো অনেক টাকাও বেঁচে যাবে, এনভায়রনমেন্টটা ভালো হবে, এটা চায়নায় পাঠানোর দরকারটা কি। ওই হিসাব থেকেই কিন্তু বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানির জন্ম, যে এই ডটটা লাগানো। যদি আমার মনে হচ্ছে চায়না থেকে এত দূর এসে যদি তারা বোতলটা নিয়ে যেতে পারে, এটা তো সাংঘাতিক কোনো একটা ভ্যালু আছে, নাহলে এত দূর তারা নিবে কেন। তো এই ভ্যালুটা আমরা ইউটিলাইজ যদি করতে পারি, কয়েকটা জিনিস হবে। একটা হবে আমাদের ফরেন কারেন্সি বেঁচে যাবে, আর আমরা তো এটাকে র মেটেরিয়ালস হিসেবে পাঠাচ্ছি, লো ভ্যালু, কিন্তু আমরা আবার চায়না থেকে পলিস্টার কাপড় বা আমরা যে ভার্জিন রেজিন বা ফসিল ফুয়েল বেসড রেজিন অনেক দাম দিয়ে ইম্পোর্ট করতেছি। তো ফরেন কারেন্সিরও একটা সেভিং হবে,
এনভায়রনমেন্টালও বেটার হবে এবং একটা সার্কুলার ইকোনমি তৈরি হবে। ওখান থেকে এই জিনিসটা শুরু। আচ্ছা, এটা ইন্সপায়ারিং একটা স্টোরি আপনি খুব সংক্ষেপে বললেন। শামীম বাবু, আপনার কাছে যদি আসি, আমরা যদি 30 বছর পিছনে ফিরে যাই, 50 বছর ফিরে চলে যাই, আমাদের চারপাশে এখন যেই পরিমাণ প্লাস্টিক আছে তখন কিন্তু এত প্লাস্টিক ছিল না। Right. তাহলে জীবনটা তো কি মানে আগেই বেশি সহজ ছিল নাকি এখন বেশি সহজ হয়েছে? খুব ভালো বলেছেন। আসলেই যদি 50 বছর পিছনে ফিরে তাকাই, তখন কি পৃথিবী এর থেকে বেশি গ্রিন ছিল না? এর থেকে কিন্তু বেশি গ্রিন ছিল। এর থেকে আমাদের বায়ু অনেক বেশি পরিষ্কার ছিল। আমি যদি ঢাকাতেই বলি, আজকে আমি প্রতিদিন নিউজ পেপারে দেখি যে ঢাকার বাতাস সব থেকে দূষণযুক্ত একটা বাতাস। এটা তো খারাপ লাগে। গ্লোবালি কনজিউমারিজমের একটা রোল আছে, রাইট? ইকোনমি গ্রো করেছে। এখন আমরা গ্রোথ চাই। আগে আমরা বলতাম মিলিয়ন ডলারের কোম্পানি, এখন বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলারের কোম্পানি বলি। তার মানে কি? আসলে কনজামশন বাড়ছে, মানুষের চাহিদা বেড়েছে। আমাদের প্যারেন্টসদের কথা আমি যদি আমার ছোটকালে ফিরে যাই, আসলে ঈদের সময় একটা বা দুটো জামা। এখন কিন্তু আমাদের বাচ্চারা নতুন জামার আনন্দটাই হয়তো জানে না। এটা থেকে যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে কনজিউমার মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। এই যে আমি আসলে একটা জিনিস কিনবো, ভোগ করব এবং ফেলে দিব, এই কনসেপ্টটা কিন্তু আমরা আসলে এমবেড করেছি আমাদের মধ্যে। আমরা কিন্তু এখন কি রেসপন্সিবল কনজামশন চিন্তা করছি? আমরা ভাবছি আমাদের আসলে এখন অর্থনৈতিক ক্যাপাসিটি বেড়েছে, আমাদের হাতের সামনে চয়েস বেড়েছে, এবং যে কারণে আমরা কিন্তু ওই যে কনজিউমার হিসাবে, আমি আগে আমাকে যদি সামনে তুলে ধরি, আমি কনজিউমার হিসাবে আসলে আমি এখন বেশি চাই এবং খুব দ্রুত চাই, এবং আমার ব্যবহারের পরে কি হচ্ছে সেই দায়িত্বটা কি আমি নিচ্ছি কিনা, সেটা থেকেই হয়তো আজকে এই যে 30 বছরের আগের বিশ্ব আর আজকের বিশ্বর মধ্যে ব্যাপক পরিবর্তন। কিন্তু এই যে ওভারঅল আমার ইকোনমি বাড়ছে, ব্যবসার সাইজ বাড়ছে, কাস্টমারদের কনভিনিয়েন্স তৈরি হচ্ছে, সেই প্রসেসে আপনি যেটা বললেন যে এই প্রসেসে আসলে পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে, সেটাকে আপনি আসলে কেমন করে মূল্যায়ন করবেন আর কি? অবশ্যই আসলে একটা সময় ব্যবসাকে বলা হতো যে বটম লাইন, রাইট? টিপন বটম লাইন আপনার যদি ঠিক থাকে, আপনি আসলে ব্যবসা রাইট ভাবে যাচ্ছে। কনজিউমারের বা এই যে বিশ্বের যে ইম্প্যাক্টটা হচ্ছে এটার উপরে, যে আমরা যে আসলে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি, একটা সময় কি ছিল? গ্লোবাল ওয়ার্মিং ভবিষ্যৎ ছিল, এখন আর গ্লোবাল ওয়ার্মিং ভবিষ্যৎ না। এই সামার যদি বলি, আমি সকালে উঠে সূর্য দেখি না, খুব অন্ধকার একটা ভাব থাকে, কিন্তু প্রচন্ড গরম। আজকে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি যে জলবায়ু পরিবর্তন আসলে ফিউচার না, এটা আমরা প্রতিদিনই আসলে ফিল করছি। এখন এই জায়গাটায় ব্যবসারাও কিন্তু বুঝতে পেরেছে যে না, ব্যবসা শুধুমাত্র আমি আসলে নতুনত্ব আনবো এবং ব্যবসা করে আমার আসলে বটম লাইন গ্রো করব তা না, আমাকে কিন্তু আসলে রেসপন্সিবল বিজনেস করতে হবে। অফকোর্স হয়তো এইটার যে চিন্তা ভাবনাটা এসছে হচ্ছে গিয়ে আসলে 1987-এর দিক থেকে, যখন আসলে গ্লোবাল লিডাররা কথা বলতে শুরু করেছে যে গ্লোবাল ওয়ার্মিং বা অথবা বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তনে যে ধারণাটা আসলো, তখন কিন্তু এই কনভেনশনগুলোতেও কিন্তু ব্যবসায়িক প্রতিনিধিরা যাওয়া শুরু করলো। তখন এটা শুধু কান্ট্রি রেসপন্সিবিলিটি হলো না, বা বায়োল্যাটারাল অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি হলো না, কারণ এই পরিবর্তনগুলো কিন্তু আসবে ব্যবসার মাধ্যমে। সুতরাং কেউ যদি ব্যবসাকে পরিবর্তন করতে পারে, তাহলে আপনার আসলে এই পুরা ইকোসিস্টেমটাই পরিবর্তিত হওয়া সম্ভব। আমি আপনার কাছে আবার আসবো। খাদিম ভাই, যে পরিমাণ বর্জ্যের কথা বললাম, প্লাস্টিক বর্জ্যের কথা বললাম, এটা মানে আনম্যানেজড ডাম্পিং, বার্নিং, এই প্রসেসের মধ্যে দিয়ে যায়, বলেছি ওয়াটার বডিতে যায়। এইটার ইম্প্যাক্টটা আসলে কেমন করে দেখেন আমার একটা সাধারণ মানুষের লাইফে, একজন নাগরিকের লাইফে? যদি ইটস আ ভেরি ইজি কোয়েশ্চেন, আমাদের চোখের সামনে আছে, বাট আপনি কেমন করে দেখেন আর কি? এখন প্লাস্টিকের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আমাদের মিসম্যানেজমেন্ট। আমরা আসলে কোনো দিক দিয়ে, মানে প্লাস্টিক শুধু না, কমপ্লিট ওয়েস্টেই একটা মিসম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন প্লাস্টিক যদি আপনি ম্যানেজ করতে পারেন, যখন আপনি প্লাস্টিকটা ক্রিয়েট করেন, এটা কিন্তু কোনো ইম্প্যাক্ট থাকে না। যখন আমরা এটাকে কনজিউম করে ফেলে দিই এবং এটা যখন মিসম্যানেজ হয়, তখনই কিন্তু এটার যে খারাপ দিকটা, সেটা কিন্তু আমরা দেখতে শুরু করি। এখন আমাদের এক নম্বর হচ্ছে যে আমাদের হ্যাবিটটা
নট গুড, আমরা যেখানে সেখানে জিনিসপত্র ফেলে দিই। সেকেন্ড হচ্ছে আমরা এটাকে ম্যানেজ করতে পারতেছি না। কিছু একটা ভ্যালুয়েবল যে আইটেমগুলো, কিছু আইটেম হয়তো রিসাইকেল হয়ে যাচ্ছে, কিন্তু মেজরিটি চলে যাচ্ছে ল্যান্ডফিলে বা এখানে সেখানে পড়ে আছে। তো আরেকটা সমস্যা যেটা ক্রিয়েট হচ্ছে যে আমরা খুব মানে ল্যান্ডফিল বা যদি ময়লা কোথাও পড়ে থাকে এখান থেকে অনেক গন্ধ হয়, তখন আমরা কিন্তু গন্ধটা নিউট্রাল করতে ওটাকে বার্ন করি। বার্ন করলে কিন্তু আপনার অনেক বিষাক্ত গ্যাস তৈরি হয়, যেটা কিন্তু এখন ইম্প্যাক্ট হতেছে Right. ইয়ার থেকে আপনার এখন আপনি দেখতেছেন যে মতিঝিল এরিয়া পর্যন্ত ওরা বলছে যে হ্যাঁ, there's a মাতোয়ালের health যেটা। hazard। তো এই বার্নিং যখন প্লাস্টিকটা করা হয়, সব প্লাস্টিক কিন্তু আপনি এভাবে বার্ন করতে পারেন না। ইউ নিড টু সেপারেট সাম অফ দ্য প্লাস্টিক, ওইটাই আমি বলছি, ওটাকে বার্ন করা। তো ওটাকে যখন আমরা গন্ধটা ট্যাকেল করতে গিয়ে বার্ন করছি, তখন কিন্তু অনেক ধরনের হ্যাজার্ডাস গ্যাস তৈরি হইতেছে, যেটা আমাদের জন্য প্রবলেম্যাটিক। এটা একটা বাজে ইম্প্যাক্ট। সেকেন্ড ইম্প্যাক্টটা যেটা হচ্ছে যে আমরা যখন এই প্লাস্টিকগুলো নদী নালায় যায়, বেশিরভাগ প্লাস্টিক কিন্তু ভাসে না, বেশিরভাগ প্লাস্টিক কিন্তু নিচে চলে যায়। তো আপনি কিন্তু যেটা ভাসতেছে সেই পোর্শনটাই দেখতেছেন, কিন্তু নিচে কিন্তু অনেক চলে গেছে। যেমন কিছুদিন আগে একটা রিপোর্ট ছিল, কর্ণফুলী নদীতে বোধহয় 30 ফিটের একটা পলিথিনের লেয়ার ক্রিয়েট হয়েছে। তো এই পলিথিনটা যে গেল, এটা কিন্তু দেখা গেল না, এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে খাল টাল দিয়ে এটা ফ্লো করে চলে গেছে। এখন যখন ওটা গেল, এখন কিন্তু আপনি ড্রেজ করতে পারতেছেন না, কারণ এত ঠিক লেয়ার। তো এখন তো প্রথম কথা হচ্ছে এটা তো ওখানে যাওয়ার কথাই ছিল না, সেটা কিন্তু ওখানে গেল, ওখানে জমা হলো এত বছর ধরে। তো প্রত্যেকটারই কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে, কারণ আমরা এটাকে ম্যানেজ করতে পারতেছি না। আপনি যে স্ট্যাটিস্টিকে বললেন ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 30%, বাকি 70% কিন্তু সয়েলড হচ্ছে ল্যান্ডফিলে, অথবা আমরা লিকেজ, যেটা আমরা ধরে নিই যে নদী নালার নদী নালা। মাধ্যমে গেছে, কিন্তু ওটা আসলে কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে এটা লিকেজ হচ্ছে, এবং এই লিকেজ নাম্বারটাকে এখন কিন্তু 70%। তো এখন আমরা যদি ম্যানেজ করতে না পারি, আপনি দেখেন কোথাও আমরা ম্যানেজ করতে পারতেছি না। একটু আগে উনি বলল ওপেন ডাম, আমাদের সবগুলোই কিন্তু ওপেন ডাম, এবং আপনি ওপেন ডাম্পে গেলে আপনি কি পাবেন? আপনি গিয়ে দেখবেন যে প্লাস্টিকগুলো আসলে খুব হার্ড টু রিসাইকেল। পলিথিনের ব্যাগ পাবেন, এটা তো পাওয়ারই কথা না, এটা তো ইলিগাল আইটেম, কিন্তু প্রচুর আছে, স্যাচে আছে, যেগুলো হার্ড টু রিসাইকেল। তো ওগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এগুলো তো জাস্ট এদিক ওদিকে ফেলে দিলে, ভ্যালিউ না থাকা প্লাস্টিক বা লো ভ্যালিউ, এটা তো আলটিমেটলি, দেশ তো অনেক ছোট, কোথায় যাবে এটা? ওই যে বললাম, আইদার বার্নিং হয় অথবা নদী নালা দিয়ে নিচে দিয়ে চলে যায়, যেটা আমরা দেখি না। দুইটাই কিন্তু আমাদেরকে ইম্প্যাক্ট করছে। ওভারঅল আমি ন্যাশনালি যদি আমি বলি, আমার ক্যাপাসিটি আসলে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইকেলে আমি বুঝতে পারছি যে আসলে ওরকম করে ডেভেলপ করে নেই, ভেরি লো। আমি হয়তো আপনার কাছে আবারও আসবো, এই বিষয়টা নিয়ে কথা বলবো। শামীম আপা, আপনার কাছে যেতে চাই যে আমাদের দেশে আমরা ব্যবসা নিয়ে যখন কথা বলছি, ব্যবসা তো আসলে অনেক বড় হচ্ছে, এবং আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এটা মানুষের কাছে নিয়ে যায়, প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনকে এটাকে স্পর্শ করে। সেই জায়গা থেকে আসলে প্লাস্টিকের মোড়ক বা স্যাশে বা অন্যান্য যেই সকল কিছু প্রোডাক্টগুলো আছে, এইগুলো আসলে ওনাদের কাছে যায়, কিন্তু এটার প্রপার ম্যানেজমেন্ট মেকানিজমে আসলে একটা কর্পোরেট প্রতিষ্ঠানের কি ভূমিকা থাকা প্রয়োজন? রাইট, খুব ভালো প্রশ্ন এবং পছন্দের প্রশ্ন, আই মাস্ট সে। আমরা বিশ্বের 3.4 বিলিয়ন মানুষকে প্রতিদিন টাচ করি, জি। সো দ্যাটস আ ম্যাসিভ আউটরিচ যদি আমি বলি, বা ধরেন আমার ব্র্যান্ড আসলে আমাদের ব্যবসা মানুষকে রিচ করে। বাংলাদেশেও আসলে 10টি বাড়ি 9টি বাড়িতে প্রতিদিন আমরা যাই। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা সেফ পণ্যকে একদম ইনট্যাক্ট কোয়ালিটিতে মানুষের হাত পর্যন্ত পৌঁছে দেয়া, রাইট? আপনি কিন্তু কনজিউমার হিসাবে আমার পণ্যতে যদি কোনো ড্যামেজ থাকে, আপনি কিন্তু পছন্দ করবেন না, বিকজ ইউ হ্যাভ পেইড ফর দ্যাট প্রোডাক্ট ইন এ রাইট কোয়ালিটি। এখন আমার পণ্যটা যখন আমি আসলে কনজিউমারের হাত পর্যন্ত দিব, আমার একটা মোড়ক প্রয়োজন হয়, রাইট? আমি কিন্তু আসলে প্লাস্টিকের ব্যবসা করি না, কিন্তু প্লাস্টিক আমাদের যে পণ্যটা আছে, সেই পণ্যটাকে সেফলি মানুষের হাত পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করে। প্লাস্টিক যখন আসলে বিশ্বে তৈরি হলো, তখন কিন্তু এই প্রিন্সিপাল থেকে তৈরি হলো, দিস ইজ ওয়ান অফ দি লোয়েস্ট অ্যান্ড সেফেস্ট মেটেরিয়াল, যেটা আসলে, এবং লোয়েস্ট ইন কার্বন ফুটপ্রিন্ট, ওয়ান অফ দ্য লোয়েস্ট কার্বন ফুটপ্রিন্ট। সো যখন প্লাস্টিক তৈরি হলো, মানে উদ্ভাবন হলো, তখন কিন্তু বলা হলো এটা বিশ্বের মধ্যে এই ইনোভেশনকে, বা এই যে বিশ্বের যে পট পরিবর্তনে একটা বড় ইম্প্যাক্ট রাখবে। আপনাকে এখানে একটু থামাই, তার মানে হচ্ছিল প্লাস্টিকের যেই আপনি বার্নিং এর কথা বললেন, কার্বনটা তখন
ওই ডাম্পিং পর্যায়ে ম্যানেজ করার জন্য আমাদের সিস্টেম যেহেতু নাই, বার্ন করি, তখন একটা কার্বন হয়। কিন্তু প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করার সময় আমার কার্বন ফুটপ্রিন্ট কম। আর রাইট কারণ প্লাস্টিক যেটা হচ্ছে এটা ভেরি পাতলা হয়, রাইট, লাইট ওয়েট। এইটা যখন তৈরি হয় তখন এর কার্বন ফুটপ্রিন্ট, দেয়ার ইজ লট অফ মেথড কিন্তু এই কার্বন ফুটপ্রিন্ট করে। যেমন ধরেন আপনি অনেকেই বলে পেপার হচ্ছে ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং। একটা পেপার কোথা থেকে হয়? একটা গাছ কত বছর হলে আসলে সেটা থেকে আপনি কেটে ওকে পেপারে তৈরি করবেন। গ্লাস বটলে আপনি যখন প্যাকেজিং এ যাচ্ছে আপনার কিন্তু ফেরত এনে এটাকে আবার ধুতে হচ্ছে। ধোয়ার জন্য যেই পরিমাণ পানি এবং হিট দরকার হয় সেটার কার্বন ফুটপ্রিন্ট। তাহলে প্লাস্টিকের সমস্যাটা ডিকম্পোজ হয় না, আর এটার যে রিসাইকেল বা ডাম্পিং প্রসেসে যে মিসম্যানেজমেন্ট, সেখান থেকে যে একটু কার্বন মনে হয় ইয়েটা হয়। মানে প্লাস্টিক তো এনভায়রনমেন্টে যাওয়ার কথা না। প্লাস্টিক ওনারা বহু বছর ধরে কাজ করছেন। প্লাস্টিককে বলা কি যে আপনি ম্যানেজ করবেন। এবং আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে ব্যবসায়ীদেরকেও এন্ড ইউজকে কিন্তু আসলে ম্যানেজ করতে হবে। গ্লোবালি যে কনসেপ্টটা আছে যে এক্সটেন্ডেড প্রোডিউসার্স রেসপন্সিবিলিটি, প্রোডিউসার শুধুমাত্র বিক্রি করেই তাদের দায়বদ্ধতাটা থেকে চলে আসবে না, এখান থেকে যে ওয়েস্টটা তৈরি হবে সেটাকেও ম্যানেজ করবে। যেমন ধরেন ই ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা হয়, রাইট? বা ধরেন এই যে ব্যাটারি যে আমরা ব্যবহার করি, হ্যাঁ, এই ব্যাটারিও কিন্তু একটা প্রপার ম্যানেজমেন্টে আনতে হবে, তাই না? আদারওয়াইজ ইট ইজ গোয়িং টু বি হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। প্লাস্টিকেরও কিন্তু তাই হওয়ার কথা ছিল যে আসলে এটা আসলে ব্যবহার হবে একটা সার্টেন ম্যানেজমেন্টের উপায়, ওটাকে ডিসপোজ বলেন, রিসাইক্লিং বলেন, এন্ড ম্যানেজমেন্ট হতে হবে। আপনি একটু আগে আমরা ওপেন কনভারসেশন করছিলাম যে বাংলাদেশে কিচেন ওয়েস্ট থেকে কি পরিমাণ আসলে তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়, হ্যাঁ। এবং অথচ কিন্তু বিদেশে কিচেন ওয়েস্ট কিন্তু আপনি ডাম্প করতে পারবেন না, আপনাকে কিন্তু একটা প্রসেসিং এর মাধ্যমে ওটাকে কিন্তু ম্যানেজ করতে হবে, রাইট? আমাদের দেশে আমরা ভাবছি আরে আমার তো লাউয়ের ছাল তো আসলে ন্যাচারাল, আমি ওটাকে ফেলে দিচ্ছি, রাইট? বা আমার ভাতের যে অবশিষ্টাংশ আছে সেটাও ফেলে দিচ্ছি। আমি চিন্তা করছি এটা কিন্তু এনভায়রনমেন্টে মিশে যাচ্ছে, এটা থেকে যে মিথেন হচ্ছে সেটা কিন্তু আমি চিন্তা করছি না। যেটা আমি বলার চেষ্টা করছি যে এনি ওয়েস্ট, if we as a nation do not know how to manage it, it will be a problem. But of course এই যে যেটা বললেন যে ব্যবসায়ী হিসাবে আমাদের ব্যবসা, এবং যখন আমরা অ্যাডভোকেটও করছি যে ব্যবসায়ীদের একটা আসলে দায়িত্ব থাকতে হবে। এন্ডে আমার যে প্যাকেজিং হলো সেই প্যাকেজিংটা আমি আসলে কিভাবে ম্যানেজ করছি। অফকোর্স আপনি বলতে পারেন যে আমার প্রোডাকশন যেখানে হয় আমরা বলি জিরো ওয়েস্ট প্রোডাকশন ফ্যাসিলিটি, মানে কি আমার এখান থেকে যে পানি হবে, পানিটুকু বের হবে সেটা এনভায়রনমেন্টে হার্মফুল হবে না, আমি এটা এনশিওর করে এটাকে কিন্তু এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে বের করে দিব। আমার যে গ্যাস নিঃসরণ হবে সেটাকেও এনভায়রনমেন্টে আমাকে কিন্তু একটা প্যারামিটার দেওয়া আছে। এখান থেকে যে ওয়েস্টগুলো হয় সেগুলি কিন্তু আমরা এনশিওর করি যে হয় ইনসিনারেট হবে অথবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়ে ডিসপোজ হবে। যে কারণে আমাদের ফ্যাক্টরি 2014 সাল থেকে জিরো ওয়েস্ট ফ্যাক্টরি, কারণ কি ওইটা আমার কন্ট্রোলের মধ্যে আছে। কিন্তু যখন আমার পণ্য একটা কনজিউমারের হাতে চলে যায় সেখানে কিন্তু আমার যেরকম দায়িত্ব আছে কনজিউমারেরও কিন্তু একটা বিহেভিয়ারের একটা দায়িত্ব আছে। এবং সিটি কর্পোরেশন বলেন বা মিউনিসিপ্যালিটি বলেন তাদেরও একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি থাকতে হবে, যে পদ্ধতি ধরে আমি আসলে আমার যে এন্ড দায়িত্ব আছে অ্যাজ এ ব্যবসা, রাইট, এন্ড ইউজ এনশিওর করা, সেখানে কিন্তু আমাকে ওইটা করতে হেল্প করবে। সো ব্যবসায়ীরা তখনই তাদের দায়িত্বটা এনশিওর করতে পারবে যখন একটা রাইট ইনফ্রাস্ট্রাকচার আছে, রাইট পলিসি আছে, অ্যান্ড কনজিউমার অলসো টেক দেয়ার পার্ট ইন ইট। আমি এখন যদি এই যে রিসাইকেল প্রসেসের ব্যাপারটাতে আসি, এই প্রসেসের পিছনে যারা কাজ করে এদেরকে নিয়ে আসলে আপনার কাছ থেকে শুনতে চাই যে কত ধরনের মানুষ কাজ করে। আমরা যদি ওয়েস্ট পিকারদেরকে দিয়ে শুরু করি, যে অনেক ওয়েস্ট পিকার আছে এবং এদের মধ্যে সবচেয়ে নারীরাই বেশি সম্ভবত। সো আমি এদের কথা একটু আমাদেরকে বলবেন, আপনারা কি কি স্টেজে এরা কিভাবে কিভাবে কাজ করে আর কি। এখন আপনার ওয়েস্ট তো কালেক্ট হয় তিন ভাবে। একটা হচ্ছে যে আপনার হিস্টোরিক্যালি যেটা ছিল ফেরিওয়ালা, বাসায় বাসায় গিয়ে তারা কিন্তু, ওটা এখনো আছে। এখন ঢাকা শহরে যেটা ওয়েস্টটা কালেক্ট হয় ভ্যান গাড়িওয়ালা আমরা যেটাকে বলি, আপনার বাসায় গিয়ে যে ওয়েস্টটা আছে সে কালেক্ট করে নিয়ে আসে, আপনি একটা পয়সা দেন। আরেকটা যেটা থার্ড আছে যেটা টোকাই, আপনি যদি কোনো পার্ক বা কোনো অনুষ্ঠান বা বোতল বা ইম্পর্টেন্ট জিনিস বা ভ্যালুয়েবল জিনিস প্লাস্টিক ফেলে দেয়, ওরা তখন এটা কুড়িয়ে নিয়ে আসে।
এখন আপনি যদি দেখেন ভ্যান গাড়িওয়ালা, তারা আসলে মহিলা না, তারা চালাচ্ছে ফেরিওয়ালা, বাট যারা কুড়াচ্ছে তাদের মধ্যে মহিলাও আছে, পুরুষও আছে। মহিলারা বেশি কোথায়? তারা বেশিরভাগ কাজ করতেছে ওই ওয়েস্টটা যাচ্ছে আপনার স্থানীয় ভাঙ্গাড়ির দোকানে। সব পাড়া মহল্লে একটা ভাঙ্গাড়ির দোকান আছে, ওই ভাঙ্গাড়ির দোকানের বেশিরভাগ এমপ্লয়ি হচ্ছে মহিলা। এখানে কয়েকটা কারণ আছে, কারণ ওখানে যেটা হয় যে ওখানে ওরা কাজ করলে টাকা পায়, তো অনেকে সেই ধরনের ফ্লেক্সিবিলিটি চায় যে আমি আজকে গেলাম, কাজ করলাম, আমাকে পে করে দিল, হয়তো পেটা হাই না, তো ওই ফ্লেক্সিবিলিটির কারণে তারা যাচ্ছে। এবং ওই অনেকের তো একটা লিমিটেশন আছে, হয়তো বাচ্চা আছে বা অন্য লিমিটেশনের কারণে ওরা এই ধরনের কাজগুলো চায়। তো আমরা বেশিরভাগই দেখছি যে ভাঙ্গাড়ির দোকানে যারা কাজ করছে তারাই কিন্তু আসলে বেশিরভাগ মহিলা। তো ওইটার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা আপনার কালেক্ট হলো ফার্স্ট লেয়ার, তারপর ভাঙাড়ির দোকানে গেল, ভাঙাড়ির দোকান থেকে ওখানে যে অ্যাগ্রিগেটর আমরা বলি বা একটা মিডলম্যান অ্যাগ্রিগেটর বড়টা, ওখান থেকে আমাদের কাছে আসে। তো এটা বেশ কয়েকটা হাত কিন্তু বদল হয়। এবং আমরা যেটা উনি বলতে চেষ্টা করলেন যে ওরা শুধুমাত্র পিক করে যেটার ওরা জানে কনফার্ম ভ্যালিউ আছে বা একটা ফাইনাইট শেপ আছে যেটা তারা উঠাতে পারে, যেমন বটল টাইপের। কিন্তু আপনি যদি ফাইনাইট শেপ না হন, যেটা ধরেন পলিথিন, ওটা তো ফাইনাইট শেপ না, ওটা খুব পাতলা, ওটা উঠানো ডিফিকাল্ট, এবং ওটাকে অনেক কোয়ান্টিটি জমাইলে ওরা হয়তো নিয়ে বিক্রি করতে পারে। তো সেটা তাদের জন্য খুব একটা আইডিয়াল না। তো এইখানেই কিন্তু শুরুতেই কিন্তু একটা ইয়ে হয়ে যাচ্ছে যে কোনটা তারা তুলবে, কোনটা তারা তুলবে না। তো এখানে একটা পার্থক্য হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের বাসা বাড়িতেও কিন্তু তাই হচ্ছে। ধরেন আমরা জানি বা না জানি, বাট বাসার থেকে কিন্তু ওই যে পেপার, প্লাস্টিক, বটল, এগুলা কিন্তু ফেরিওয়ালারা কিনে। আর আপনার যে ভ্যালুটা আপনি না দেখেন, ওটা কিন্তু আবার ওই বাসা বাড়ির যে রান্নাঘরে যে মিক্সড ওয়েস্টের সাথে কিন্তু চলে আসতেছে। তো ওটা কিন্তু একদম ট্যাঙ্গেল হয়ে মিক্সড হয়ে কিন্তু ওই চ্যানেলে আপনার মিউনিসিপ্যালিটি নিয়ে একে STS হয়ে ডাম্প ফেলে দিচ্ছে। তো এখন আপনি আমরা যখন আমাদের এমপ্লয়িদের সাথে কাজ করেছি বা ভাঙাড়ির দোকানের যারা এমপ্লয়ি, তো তাদের মধ্যে যেটা আমরা দেখলাম যে ওদের কয়েকটা সমস্যা তারা বলছে। একটা হচ্ছে যে ওদের পে, এটা আসলে খুব একটা ডিফাইন না। ওদেরকে চেষ্টা করে যে ইনফর্মাল সেক্টরকে পেটা, তো ওদের কোনো ধরনের মেডিকেল ফেসিলিটি বা কিছু নাই। ওরা কাজ করলে টাকা পায়, না করলে তারা যদি অসুস্থ থাকে টাকাটা কোনো পায় সেফটি নেট থাকে না। আরেকটা জিনিস আমরা যেটা ওদের সাথে কথা বলে খুব অবাক হলাম, ওরা বললো যে ধরেন আমাদের যে কালেকশন ফেসিলিটিগুলো আছে ওখানে যেমন আমাদের প্রত্যেকটাতে সেপারেট আপনার ওয়াশরুম আছে মহিলাদের জন্য, ওই চেঞ্জিং রুম। তো ওরা বলে এটা কিন্তু ভাঙ্গাড়ি যে হোল নেটওয়ার্কটা ওখানে নাই। মানে তাদের হয়তো অনেক ভাঙ্গাড়ির একটা ওয়াশরুম থাকে, ওটা ছেলেও ইউজ করে, মেয়ে ইউজ করে, তো মহিলারা ওখানে যেতে কমফোর্টেবল ফিল করে না ছেলেদেরকে পার হয়ে। তো ওইটার জন্য তাদের অনেক হেলথ হ্যাজার্ড তৈরি হয় আর কি। তো এই হোল ইনফ্রাস্ট্রাকচারটা আসলে খুব একটা ফ্রেন্ডলি না বা খুব একটা সেফ ওয়ার্কিং কন্ডিশন না। আমি আপা এই জায়গাটায় আসি, সেক্টরটা আসলে ইনফর্মাল একটা ওয়ার্কফোর্স, এটাকে একটা ফর্মাল সিস্টেমে আনার জন্য কর্পোরেশনসগুলো, লার্জ কর্পোরেশনসগুলো কি ধরনের ভূমিকা পালন করতে পারে? দেখেন, এখানে যদি আমি বলতে চাই যে ইউনিলিভার বিগত 5 বছর ধরে এই সেক্টরে কাজ করছে। আমরা ভলেন্টারিলি আমাদের যে এক্সটেন্ডেড প্রডিউসার্স রেসপন্সিবিলিটি, হ্যাঁ, বা এন্ডে যেই প্লাস্টিকটা আসলে বর্জ্যে পরিণত না হয় সেটা নিয়ে কাজ করছি। এই জায়গায় সেক্টরটাতে কাজ করতে হলে একা ইউনিলিভারের মতো কোম্পানি কাজ করলে হবে না। ভলিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন অনেকেই আমরা এখানে বলেছি যে আমরা একটা উন্মুক্ত কনভারসেশনে আসবো, রাইট? অনেকেরই ধারণা থাকে যে ইউনিলিভার যেহেতু প্রতিটা 10টি বাড়ি 9টি বাড়িতে যায়, নিশ্চয়ই আপনারা আপনাদের যদি প্লাস্টিক বর্জ্য কালেক্ট করেন তাহলে আসলে বাংলাদেশ শুড বি ক্লিন এনাফ, হতেই পারে, রাইট? আসলে কিন্তু ফ্যাক্ট এটা না। বাংলাদেশে এবং আমরা বহুদিন থেকে একসাথে কাজ করছি, লাস্ট 5 বছর থেকে আমরা পলিসি ফরমেশনে কাজ করছি। একটা জিনিস হচ্ছে বাংলাদেশে কতখানি প্লাস্টিক আসলে ফর্মাল সেক্টরে ব্যবহৃত হয়, কতখানি প্লাস্টিক ইনফর্মাল সেক্টরে ব্যবহৃত হয় বা ছোট ছোট জায়গায় ব্যবহৃত হয়। আপনি আমার পণ্যের ব্র্যান্ড দেখে কিন্তু বুঝতে পারবেন যে এই প্যাকেজিংটা আমার। বাট আপনি যদি ভাঙ্গাড়িও ওয়ালার কাছে যান বা আসলে ল্যান্ডফিলে যান, আপনি কিন্তু দেখবেন অসংখ্য প্লাস্টিক আছে যেটার কিন্তু আপনি ব্র্যান্ড বুঝবেন না। বা আপনি যখন আসলে কাজের জন্য গ্রামে যান, দেখবেন কি অদ্ভুত অদ্ভুত ব্র্যান্ডের নাম আছে, আপনি কিন্তু জানেন না উৎপাদনকারী কোথায়। সো এখানে আমরা চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস কি, এটা যদি লার্জার ইনস্টিটিউশনাল একটা ইনফ্রাস্ট্রাকচার না হয়, এটা ফর্মালাইজ করা
খুবই দুঃসাধ্য একটা কাজ। 2 নম্বর একটা জিনিস আমি আসলেই ফিল করি, যেহেতু বহু বছর থেকে প্লাস্টিকে কাজ করছি, প্লাস্টিক সাস্টেনেবিলিটিতে কাজ করছি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি সরকারের একটা বড় দায়িত্ব আছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি লোকাল গভর্নমেন্টের একটা অংশ। প্রতিটা সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পৌরসভা বলেন, তাদের কিন্তু প্রতি বছর একটা টার্গেট থাকে, আপনি বর্জ্য কতখানি কালেক্ট করবেন এবং ম্যানেজ করবেন, যে কারণে আপনি সিটি কর্পোরেশনের ট্যাক্স দেন বা হোল্ডিং ট্যাক্স দেন, তাই তো? এই জায়গাটাও সরকারের একটা আসলে একটা হলিস্টিক প্ল্যান থাকা উচিত। কারণ খাদেম সাহেব যেটা বললেন যে সেই বর্জ্যটাই আসলে কালেক্টেড হয় যেটার একটা ক্লিয়ার সিন ভ্যালু আছে, কিন্তু যেটার ভ্যালু নাই, যেটা আসলে আসলে ওইটা সেকেন্ড টাইম ইউজ করা সম্ভব না, সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। সেখানে আসলে আর একটা জিনিস আমি নির্দ্বিধায় বলতে চাই, আসলে সিটিজেন্স পার্টিসিপেশন। কারণ আজকে আমরা যে জিনিসটা সব থেকে বেশি ফেস করি যে কেন এগুলি হ্যাজার্ডাস ওয়ার্ক, কারণ ওই পলিথিন যখন আসলে ময়লার সঙ্গে একসাথে মিশে যায় তখন কিন্তু মানুষটাকে এই জিনিসটাকে তুলতে হবে, তার হাতে কোনো গ্লাভস থাকে না, তার পায়ে কোনো জুতা থাকে না, সে কিন্তু এক্সপোজড, রাইট? কিন্তু সেই কাজটা কেন করে? তার কাছে এর থেকে ডিসেন্ট কোনো কাজ করার স্কোপ নাই। সেখানে যদি এরকম হয় যে আমরা সিটিজেন হিসেবে, এবং আমাদের কিন্তু 3R, রাইট, 3R সিস্টেম কিন্তু বহু বছর আগেই বাংলাদেশে পলিসিতে আছে, রাইট, সেগ্রিগেশন, রাইট। এখানে যদি আমরাও যদি ওই জিনিসটাকে কানেক্ট না করতে পারি যে যেই পলিথিন বলেন বা হ্যাজার্ডাস ওয়েস্ট একটাতে, পচনশীল আর একটাতে এবং অপচনশীল আর একটাতে, তাহলে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার পুরাটাকে ফর্মালাইজেশন করাটা ডিফিকাল্ট হবে। আমরা অ্যাবসলিউটলি রিডিউস, রিউজ, রিসাইকেল, এইটার একটাই হচ্ছে কি সেগ্রিগেশন, রাইট? সেগ্রিগেশনের জন্য কিন্তু বাংলাদেশে একদম আছে, বাংলাদেশ গভর্নমেন্টও এটা চেষ্টা করেছিল 3R, বিকজ বিদেশেও যে দেশ তত ভালোভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারে যখন হাউস হোল্ডেই আপনি সেগ্রিগেশনটা করেন হচ্ছে ভালোভাবে। সো কামিং ব্যাক টু ইউর পয়েন্ট হচ্ছে এই যে যারা এখন ইনফর্মাল ওয়েস্ট ওয়ার্কার, তারাই কিন্তু আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখছে, নির্দ্বিধায় বলতে পারি। ওনাদের কাজটাকে আমাকে ফর্মালাইজ করতে হলে একটা ফর্মালাইজ স্ট্রাকচার থাকতে হবে যে সরকার কতখানি করবে, এইখানে ব্যবসায়ীদের, ফর্মাল ব্যবসায়ীদের কন্ট্রিবিউশন কতখানি আছে, তাদেরকে সেই অনুযায়ী কাজ এগিয়ে আসতে হবে, এবং সিটিজেন অ্যাওয়ারনেস এবং সিটিজেনদেরকেও, সাধারণ মানুষকেও কিন্তু এটার একটা অংশ হতে হবে, এবং এই অংশ করার দায়িত্বটাও আমাদের। ওনাদেরকে অ্যাওয়ার করারও কিন্তু দায়িত্ব সরকারি বলেন বা বেসরকারি প্রতিষ্ঠানই বলেন। এটা আসলে কেউ কারো প্রতিদ্বন্দ্বী বা আমি শত্রু বলবো না, রাইট? আমরা যদি একসাথে কাজ করি তখনই কিন্তু এটা করা সম্ভব, বাট করা প্রয়োজন। এইটার মধ্যে কর্পোরেশনগুলোর কমিটমেন্টের জায়গাগুলো এবং আরো কোথায় কাজ করার স্কোপ আছে? দেখেন, এই আইডিয়া যে কর্পোরেশনগুলা যে শুধুমাত্র পণ্য উৎপাদন এবং বিক্রি করবে না, বিক্রি পরবর্তীও তাদের যে ওয়েস্ট হবে সেটাকে ম্যানেজ করবে, এই দায়িত্ব, এটা কিন্তু অনেক পুরনো কনসেপ্ট না। আমি যদি গ্লোবালি বলি যে কতগুলা কান্ট্রিতে ইপিআর আছে, খুব কিন্তু বেশি নাই, বাট এটাও বলতে চাই ইপিআর মানেই কিন্তু সলিউশন না। আলটিমেটলি বর্জ্য ব্যবস্থাপনার লার্জার যে পলিসি বলেন বা লার্জার যে প্ল্যানিং, এটা কিন্তু সরকারকেই কিন্তু প্ল্যান করতে হবে, ইলাবোরেট প্ল্যান। কর্পোরেশনগুলোকে কিন্তু আপনি পলিসি করে, নীতি করে বাইন্ডিংস আনতে পারবেন। যারা গুড কর্পোরেট সিটিজেন তারা কিন্তু ইমিডিয়েটলি তারা কমপ্লায়েন্সের জন্য এটা করবে, এবং তারা তো জানে যে যারা শত বর্ষ ধরে ব্যবসা করে তারা কিন্তু জানে যে প্রবলেম আপনি জিয়ে রেখে ব্যবসা করতে পারবেন না, রাইট? কনজিউমার উইল রিজেক্ট মি। সেখানে কর্পোরেশনের দায়িত্ব আসে দুইটা জায়গা থেকে, যেই দেশে আপনি ব্যবসা করছেন সেই দেশে পলিসি কতখানি আপনাকে বাইন্ডিং করছে, আর একটা হচ্ছে তাদের গ্লোবাল কমিটমেন্ট। এখন আপনি আমার ওয়েবসাইটে গেলে কিন্তু আমার গ্লোবাল কমিটমেন্ট স্বচ্ছভাবে লেখা আছে, ক্লাইমেট, নেচার, প্লাস্টিক্স অ্যান্ড লাইভলিহুড, এবং প্রতিটা পিলারের আন্ডার আমি কি কি করব সেটাও বলা আছে, কত সালে আমি কতটুকু করব সেটাও বলা আছে। যেহেতু আই এম গাইডেড বাই দ্য গ্লোবাল প্রিন্সিপাল, এবং লোকালি যদি নর্মস থাকে সেটা আমি তো করবই, প্লাস গ্লোবালটা করব। সেখানে গ্লোবাল প্রেশার গ্রুপও কিন্তু কাজ করে। আপনারাও জানেন যে যখন আসলে প্যারিস এগ্রিমেন্ট হলো তখন কিন্তু এই যে কমিটমেন্টগুলো কিন্তু পুশ করা হলো। সো আলটিমেটলি সিটিজেনের ডিমান্ড বলেন বা গুড গভর্নেন্সেরও ডিমান্ড বলেন, সেগুলি থেকে কিন্তু কর্পোরেশনরা, বিকজ কর্পোরেশন ওয়ান্টস টু বি পার্ট অফ দ্য সলিউশন। এখানে তো অ্যাকাউন্টেবিলিটি বড় একটা
কথা। খাদিম ভাই, ইটস নট লাইক যে উনি এখানে আছেন দেখে আপনাকে ইউনিলিভার নিয়ে কথা বলতে হবে, বা আপনার কাছে যদি আসলে জিজ্ঞেস করি যে ইন্ডাস্ট্রি ডিস্ট্রিক্ট মানে আউটলুক থেকে কর্পোরেট কমিটমেন্ট এবং গ্রাউন্ড রিয়েলিটি, এটা আসলে গ্লোবাল প্ল্যাটফর্মে যখন কথা বলি একরকম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কেমন করে দেখেন? এই যেটা উনি বললেন এটা ট্রু, এটা আসলে শুধুমাত্র কর্পোরেট এলোন কিছু করতে পারবেন না, হোল সোসাইটি, গভর্নমেন্ট, সিটিজেন, কর্পোরেট সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক আছে, আমরা কাজ করছি ইপিআর উইল হেল্পস আপ টু সার্টেন লিমিট পর্যন্ত, তারপরে কিন্তু এটা আগাবে না। আর সেকেন্ড যেটা হচ্ছে যে ধরেন রিসাইক্লিং ইজ এ ডিফিকাল্ট ইন্ডাস্ট্রি। তো আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে কম্পিট করতে হয় যেটা ফসিল ফুয়েল বেসড প্রোডাক্ট, ওটা কিন্তু প্রাইস আপ অ্যান্ড ডাউন করে, ওটার প্রাইস অনেক নিচে নেমে গেলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয় রিসাইকেল প্রোডাক্টটা বিক্রি করা। তো আমাদেরও কিন্তু একটা সমস্যা যেটা হয় যে ওনাদেরও দেখতে হয় যে ওনাদেরও তো একটা বটম লাইন আছে, ওনার তো আমাদের প্রাইস খুব হাই হয়ে গেলে ওনারা হয়তো ওনাদের বিজনেস কেস এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই জন্য বললাম যে পুরো জিনিসটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনা খুব প্রয়োজন, এবং যদি একটা স্ট্রাকচারের মধ্যে আনা যায় আমি শিওর সবাই এটাকে হেল্প করতে যাবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো স্ট্রাকচারের মধ্যে জিনিসটাকে আমরা আনতে পারতেছি না এখনও। এখন আপনি যদি প্রশ্ন করেন যে হ্যাঁ আমাদের যদি প্রবলেমটা দেখেন, যে আমাদের প্লাস্টিক কনজাম্পশন কিন্তু লাস্ট কত 15 বছরে 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আরেকটা অ্যালার্মিং রেট যদি দেখেন, আমাদের প্লাস্টিক রিসাইক্লিং অর্ধেকে নেমে গেছে। ঠিক আছে, আগে বলা হতো 55%, এখন বলা হয় 30%। তো বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আবার বলেছে যে 1 বছরের মধ্যে এটাকে আবার 50 নিবে, আসলে না, এটা কিন্তু আরও নিচের দিকেই যাবে। কারণ আপনাকে যখন এটার থেকে একটা প্রোডাক্ট বানাতে, আমাদের যেটা বললো আমাদের কালেকশন সিস্টেমটা ইনফর্মাল, দুই একটা জিনিস ছাড়া সব কিছু কিন্তু বান্ডেল টুগেদার, ওটাকে কিন্তু সেপারেট করে প্রোডাক্ট লেভেলে আনা কিন্তু ভেরি কস্টলি, ইটস নট ভেরি ইজি অলসো। তো আমার যেটা মনে হয়েছে যে শুরুর থেকেই সোর্স সেপারেটেড না, কিছু জিনিস হয়তো আমরা বাইরে বিক্রি করে সবগুলো ট্যাঙ্গেল করে আসে, আমাদের পলিসিগুলাতেও চেঞ্জ আনতে হবে যে না এই জিনিসটা। আর থার্ড হচ্ছে যে আমার যেটা সব মনে হয় যে যে এখানে একটু ভাগ করা দরকার, যারা সাপোর্ট করতেছে এই যে রিসাইক্লিং এফোর্ট বা কালেকশন এফোর্ট বা ম্যানেজমেন্ট এফোর্ট, এগুলাকে আসলে ইনসেন্টিভাইজ করতে হবে। এখন কিন্তু উল্টা হয়ে যাচ্ছে যে ইনসেন্টিভাইজ তো না, আরও প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য আমার মনে হয়েছে যে পুরো জিনিসটাকে যদি আমরা একটা প্রপার ফ্রেমওয়ার্কের মধ্যে না আনি তাহলে একটা বিরাট সমস্যা। তার মানে তো একটা সিস্টেম গ্যাপ তো আসলে আছে, Definitely প্রচন্ড আছে। রকমের সিস্টেম গ্যাপ আছে, এই জিনিসটাকে আসলে ইন্টিগ্রেটেড করতে হবে। স্বামী বাবা, আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি আসলে পুরো সিস্টেমের মধ্যে কর্পোরেশনটাকে তো আমরা অনেক বড় করে দেখি, কারণ প্লাস্টিক প্রডিউসার, অন্যান্য পণ্যের জন্য স্যাশে, অন্যান্য মোড়ক যেগুলো বানানো হচ্ছে, এগুলোর কথা আপনি বললেন, গভর্নমেন্ট একটা পার্ট, যারা কনজিউমার তারা একটা পার্ট, কনজিউমারদেরও বিশাল একটা রোল আছে সেগ্রিগেশনের কথায়। আপনারা হয়তো ডিরেক্টলি বলছেন না, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট যে কনজিউমার বিহেভিয়ারটা কেমন। কিন্তু কনজিউমার বিহেভিয়ারকে তো অনেক সময় কর্পোরেশনও একটা চেঞ্জ করতে পারে। সেই জায়গা থেকে একটু শুনতে চাই খুব ছোট্ট করে, কিন্তু মূল আলো এই রাউন্ডে যে আপনার কাছ থেকে জানতে চাই, ইয়ুথ আমাদের পুরা, যদি আমি ডেমোগ্রাফিটাকে দেখি, আমার কনজামশনের অনেক বড় একটা প্যাটার্ন ধরে নিলাম ইউথ সেগমেন্টের বাইরে। ইউথ সেগমেন্টও অনেক এখন রেসপন্সিবল কনজামশনের কথা বলে, ঠিক জায়গাটায় প্লাস্টিকটা ফেলে, কিন্তু এদের মধ্যে কিন্তু এক ধরনের কি বলবো রেইজেরও ক্রিয়েট হচ্ছে ধীরে ধীরে। গ্লোবালি যেরকম মুভমেন্টগুলো হচ্ছে পরিবেশ ক্লাইমেট রিস্ক মিটিগেশনের পক্ষে, সেই জায়গা থেকে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের নতুন পৃথিবী পাওয়ার জন্য এক ধরনের রেইজ, এক ধরনের আকাঙ্ক্ষাও আছে। এই আকাঙ্ক্ষার যে একটা চাপ, কর্পোরেশনগুলোর সামনে এগুলোকে কেমন করে সামলাবে, বা এটার সাথে অ্যাডপশন করে কিভাবে নিজেদেরকে পরিবর্তন করতে পারে বলে আপনি মনে করেন? আপনার প্রশ্নেই কিন্তু উত্তরটা আছে, অ্যাডাপশন করতে হবে। কোম্পানিকে যদি টিকে থাকতে হয়, রাইট, আমি যদি আসলে আমার ভবিষ্যতে যারা কিনবে তাদের মন মতো যদি আমি হতে না পারি, আই উইল বি আউট ফ্রম দ্য বিজনেস, ভেরি ক্লিয়ার, রাইট। এবং সেখানেই কিন্তু আমরা কিন্তু এই চাপটাকে চাপ ভাবি না। আমি অনেক বছর থেকে কর্পোরেটে কাজ করছি,
আমরা কিন্তু এগুলিকে সিগন্যাল হিসেবে দেখি এবং আমাদের কাজ হচ্ছে সিগন্যালটা কত তাড়াতাড়ি আসছে এবং সেটার জন্য প্রিপেয়ার হওয়া এবং ইভেন সিটিজেন বোঝার আগেও, যে কারণে যেমন যেই জিনিসটা আমার অন্য দেশে আগে সলিউশন আসছে, রাইট, ইনোভেশন, সেই সলিউশনটা কিন্তু আমরা বাংলাদেশে অ্যাডভোকেট করি। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিব যে সাবান একটা সময় বলা হতো ফ্যাটি ম্যাটার, বা সাবানের যে বডিটা সেটা তেল দিয়ে, পাম অয়েল দিয়ে তৈরি হয়, তার মানে হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু আপনার ক্লেনজিং বা এই যে হাইজিনে কোনো কাজ করে না, এটা জাস্ট এটাকে ধরে রাখে। একটা সময় চিন্তা করেন আমরা জানলাম যে আসলে পাম অয়েল তো হয় হচ্ছে বন থেকে, রাইট, আমি যত বেশি ন্যাচারাল রিসোর্সেস ইউজ করবো দ্যাটস ব্যাড ফর দ্য এনভায়রনমেন্ট। আমরা কিন্তু এখন নতুন টেকনোলজি আসছে, আপনি যত কম পাম অয়েল দিয়ে আপনি সোপ তৈরি করতে পারেন। কেন এই ইনোভেশনটা আসছে? বিকজ আমাদের ডিফরেস্টেশনের কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টগুলো থাকার কারণে কি হচ্ছে, উই আর পুশিং আওয়ারসেলফ ফর ইনোভেশন, রাইট। এখন বাংলাদেশে এখন পর্যন্ত এই রেগুলেশন আসে নাই, আমরা কি করছি, রেকমেন্ড করছি যে অন্য বাংলাদেশে পাম অয়েল হয় না, কিন্তু আমি যে দেশ থেকে আনি সেই দেশের বন উজাড় হয়ে যাওয়া মানে কি আমার বৈশ্বিক উষ্ণতাকে বাড়াবে, রাইট। এসব ক্ষেত্রে কিন্তু কর্পোরেশন এই যে কনজিউমার চেঞ্জটা, এই যে সাইকোলজিক্যাল চেঞ্জটাকে কিন্তু খুব নিবিড়ভাবে অবজার্ভ করে। এবং আমি কেন আজকে এখানে এসে শক্তিশালী মানে ভয়েসে কথা বলতে পারবো, কারণ আমি টপিকটাকে অনেক ডিটেইলে জানি, স্টাডি করছি, বিকজ আমাদের এটা কিন্তু টিকে থাকার প্রশ্ন। একটা ব্যবসা তখনই টিকে থাকবে যখন আসলে ভবিষ্যৎ জেনারেশন ডিসাইড করবে যে এই কর্পোরেশনের পণ্য আপনি নিবেন কি নিবেন না। সুতরাং এটা আমরা কখনোই চাপ ভাবি না, কিন্তু তাদের প্রত্যাশার জায়গাটাকে বোঝাটা খুব বড় দায়িত্ব। আমরা যদি না বুঝি আমরাই কিন্তু আসলে ব্যবসা থেকে সরে যাব। সুতরাং আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য, দুনিয়ার এক্সিস্টেন্সের, বিশ্বের এক্সিস্টেন্সের জন্য এই কনজিউমার যত তাড়াতাড়ি আসলে সচেতন হবে সেটা কিন্তু আমাদেরকে হেল্প করবে ফর শিওর। কারণ ভাই, এই যে রিসাইকেল ইন্ডাস্ট্রি, প্লাস্টিক রিসাইক্লিং এর যে ব্যবসার ভবিষ্যৎ এখানে বা গ্রিন ইকোনমিতে তরুণদের আর মানে কেমন সুযোগ দেখেন আপনি? ডেফিনেটলি এখন তরুণরা সচেতন হচ্ছে, এটা খুব ভালো জিনিস। তারা অ্যাওয়্যার হচ্ছে বা এটা নিয়ে কথা বলতেছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। ধরুন আমরা কিছুদিন আগেও এনভায়রনমেন্টটাকে খুব সিরিয়াসলি নিতাম না, এনভায়রনমেন্টের ড্যামেজ। এটা কিন্তু আস্তে 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 আমরা বুঝতে পারতেছি যে দিস ইজ এফেক্টিং আস। আমরা হ্যাঁ ওল্ড জেনারেশন, বাট ইয়াঙ্গার জেনারেশনের জন্য যেটা আরও ভাইটাল, তারা কিন্তু এই জিনিসটা নোটিস করতেছে এবং তারা চাচ্ছে যে এটা অ্যাড্রেস হোক ওয়ান ওয়ে অর দ্য আদার। আরেকটা জিনিস আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসি, তারপর আমি কোশ্চেনটাতে যাবো। দেখেন আমাদের কিন্তু প্লাস্টিক কনজামশনটা বাড়তেছে কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি ছোটোবেলায় কোনো দোকানে যেতেন, আপনি কি দেখতেন? বয়মগুলা ওখানে জিনিস। আজকে আপনি কি দেখেন? সব কিন্তু প্যাকেজ, টপ টু বটম। আপনি কেন প্যাকেজটা নিচ্ছেন? কারণ আপনি বিশ্বাস করেন ওই প্যাকেজে যদি জিনিসটা থাকে এটা সেফ। আপনি খোলা জিনিসটা কিন্তু আপনি এখন নিতে ভয় পাচ্ছেন, কিন্তু এককালে কিন্তু আমরা খোলা জিনিসটাই নিতাম। কিন্তু এখন মানুষের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে না, ইট হ্যাজ টু বি প্রপার প্যাকেজে থাকলে আমরা জিনিসটাকে সেফ মনে করি। যার জন্য কিন্তু এই কনজামশনটা বাড়তেছে, কিন্তু কনজিউমারের ডিমান্ড করতেছে। আরেকটা জিনিস যদি আমি দেখি, এখন কিন্তু সবাই টুথপেস্ট ইউজ করে, শ্যাম্পু, সাবান, কিন্তু একটা বোতল কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ। এখন কিন্তু ওয়াইড স্প্রেড হচ্ছে স্যাচেটা 3 টাকা। হ্যাঁ, এটা নেগেটিভ এফেক্টও আছে, আমরা এটা ম্যানেজ করতে পারতেছি না, কিন্তু এটা কিন্তু ডিমান্ড কিন্তু কনজিউমারের থেকে আসতেছে। আজকে কনজিউমার যেটা ডিমান্ড দেবে সেটাই কিন্তু ম্যানুফ্যাকচার হবে। তো আমাদের কনসেপ্টটা চেঞ্জ। আরেকটা জিনিস আমি ছোটোবেলায় বলি, আমরা ছোটোবেলায় তো নুডলস দেখিনি, তো এখন দেখেন নুডলস কিন্তু আমাদের ফুড চেইনের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। এইটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না কখন হলো, কিন্তু হয়ে গেছে। নুডলসটা কিন্তু একটা সুন্দর প্যাকেটে আসছে এবং সাংঘাতিক রকম চলতেছে, এবং রিমোট বাংলাদেশে। তো এই যে আপনার যে একটা চেঞ্জ আসছে, নুডলসটা আসছে কেন, 2 মিনিটে আপনি করতে পারেন, খুব ফাস্ট তৈরি করতে পারেন। আমাদের ফিমেল পপুলেশন এখন আমাদের কাজে বাইরে যায়, তো তাদের জন্য ওই সময়টা খুব ডিফিকাল্ট যে তারা যদি বানাতে পারে কিছু একটা খাবার, এবং দ্যাটস কোয়াইট টেস্টি এবং গুড। তো কিন্তু ওইটার সাথে কিন্তু প্যাকেজিংটা আসতেছে। তো আমরা যে চেঞ্জটা করলাম, তা আমরা কিন্তু কখনো অ্যাড্রেস করিনি যে এটার সাথে যে প্যাকেজটা আসতেছে, আমরা এটাকে সেফ মনে করলাম, কিন্তু আমরা তো নিয়ে ওটা ইউজ করে ওটা কিন্তু এভাবে ফেলে দিলাম। ওটা এখন যাবে কোথায়? তো ওই জায়গাটায় আমরা চেঞ্জ যেটা ড্রামেটিকলি আসছে, আমরা ওই
যে প্যাকেজটা ফেলে দিচ্ছি ওইটার আসলে চেইনটা তৈরি হয়নি, যে ওই চেইনটা আমরা কিভাবে নিয়ে পুরো জিনিসটা করব। এবং খুব ফাস্ট কিন্তু আমাদের মুভ হয়েছে এই প্যাকেজ আইটেমগুলো। আমি খুব মজা করে বলি, আমি হাসতে হাসতে প্রাণকে বললাম যে ঝালমুড়িও এখন আমরা প্যাকেজে খাই। এটা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং, ঝালমুড়ি কিভাবে প্যাকেজে আসলো এটা আমার কাছে খুব আশ্চর্য। ঝালমুড়ি তো আমরা ঝালমুড়ি, তো এখন আমার কথা হচ্ছে যে এই যে আমরা যে চেঞ্জটা আসছে, ইউথ পপুলেশন চাচ্ছে নুডলস, কিন্তু ওই জায়গাটাতে আমাদের এখন কাজ করার সময় আসছে যে এই জায়গাগুলো যে আমরা ওয়েস্টটা জেনারেট হচ্ছে এইটা আমরা চ্যানেলে কিভাবে নিব এবং এইটা কিভাবে আমাদের রিসাইক্লিং সিস্টেমের মধ্যে আসতে পারে। এটা হয়তো কস্ট এফেক্টিভ না, কিন্তু এফোর্ট তো দেওয়া শুরু করতে হবে। আর ইউথদের যেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সবারই তো বাসার থেকে তো আসলে জিনিসটা শুরু হয়। তো ওখানে যদি আমাদের ইউথরা হেল্প করতে পারে, যে সোর্স সেগ্রিগেশন, যেটাকে আমরা 3-4টা ভাগে ভাগ করে দিলাম যাতে এটা ক্লিন হয়ে আসে। আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ক্লিন না, এটা ট্যাঙ্গেল টুগেদার। ওই ক্লিন করতে যে কষ্টটা লাগে তখনই কিন্তু আপনার বিজনেস আর ভায়াবল। তো এটা যদি ইউথরা ওভাবে অপরচুনিটি যে এটাকে নিয়ে আসে, এবং লজিস্টিকেও কিন্তু একটা বিরাট অপরচুনিটি আমি দেখছি, যেটা চেইনে ফেরত যাবে কেমনে। তো ওখানে আসলে আমার যেটা মনে হয় অনেক কিছু ইনোভেশনের একটা স্কোপ আছে। এবং প্রথম জিনিস যেটা হচ্ছে যে আমাদেরকে প্রবলেমটাকে আসলে রিকগনাইজ করতে হবে যে দিস ইজ এ ইনফর্মাল সেক্টর, এটাকে ফর্মাল করতে হবে এবং আমাদের প্রবলেমটাকে মানতে হবে। আমরা যদি প্রবলেমটাকে না মানি তাহলে এটা হবে না। আর আপনি যদি একটা মজার কথা বলেন, কোথায় আমি শুনলাম ডিউইর বোধহয় একটা প্রেজেন্টেশনে, যে বাংলাদেশের যত প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে মাত্র 5% রেজিস্টার উইথ দ্য গভর্নমেন্ট, 95% ইজ আউটসাইড দিস ফর্মালাইজেশন। তো এটা যদি আপনার থাকে, তার মানে আপনার কাছে কোনো ডেটাবেস নাই, এটা কীভাবে যাচ্ছে কীভাবে আসতেছে, আনলেস আপনি ইন্টিগ্রেটেডের সাথে কাজ করেন আপনি বুঝবেন না। আর লাস্ট আমি যেটা বলতে চাই, এটা আমাদের জন্য আসলে শুনতে খারাপ দেখায়, আমরা ময়লাটাকে আসলে রিসোর্স দেখি না। আমরা ছোটবেলা থেকে একটা ইয়েছে, ময়লাটা আপনি এমন একটা জায়গায় ফালান, চোখে না দেখলে কর্নারে। তা আমরা আসলে এইটার থেকেও আমরা মনে করি যে এটা থেকে আমরা দূরে থাকলেই বোধহয় ভালো হয়। কিন্তু এটাকে যদি আমরা রিসোর্স হিসেবে দেখি এবং এই প্রবলেমটাকে যদি আমরা অল লেভেলে অ্যাড্রেস করি, ম্যানেজ করি, এবং তাহলেই কিন্তু আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে। এখন আপনি ল্যান্ডফিলে গিয়ে ফেলে দিয়ে, ল্যান্ডফিল তখন সবকটা পাহাড় হয়ে গেছে, কোন দিন পাহাড় ভেঙে পড়ে, তাই না? তো রাখারও তো জায়গা নেই, ছোট্ট দেশ। আমার মনে হয় যে আমাদের প্রবলেমটাকে অ্যাড্রেস করা খুব জরুরি। আমরা কথাবার্তা বলতেছি কিন্তু ওই টোটাল যে হোলিস্টিক সলিউশনটা আসলে আসতেছে না। আসলে আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলছি এটা আসলে একটু জটিল প্রবলেম, সলিউশনটা ওরকম করে, কিন্তু যেহেতু আমাদের কিছু শেষও করতে হবে, শামীম আপু আপনার কাছে আমার শেষ প্রশ্নের পরে আমরা দর্শকদের কাছে চলে যাব। আমরা অনেক রকমের এলিমেন্ট নিয়ে কথা বললাম, অ্যাক্টর নিয়ে কথা বললাম, স্টেক হোল্ডার নিয়ে কথা বললাম, কিন্তু এই যে একটা বিপর্যয় আসছে ম্যানেজ করতে না পারলে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা সিঙ্গেল ইফেক্টিভ কোনো একটা এলিমেন্টের কথা বলবেন যেটা হয়তো চেঞ্জ করলে খুব দ্রুত চেঞ্জ করা সম্ভব, এবং চেঞ্জ করলে পুরা সিনারিওটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আমরা একটা ওয়েল ম্যানেজ একটা সিস্টেমের দিকে যেতে পারবো আর কি। ফার্স্ট দেখেন, রিডিউসের টার্গেট নিতেই হবে। আমি যদি একই রেটে করি এবং একইভাবে বর্জ্য তৈরি করি, এই পৃথিবীতে ওটা হ্যান্ডেল করতে পারবে না। সুতরাং কনসিয়াসলি উই হ্যাভ টু টেক এ টার্গেট অফ রিডাকশন। এবং এখানে বলেন আমরা সবাই এখন স্মার্ট হয়েছি, বুদ্ধিমান হয়েছি, ডিজাইনের একটা বড় রোল আছে এখানে। যেটা বললাম যে কোন পণ্যগুলো এখন আসলে প্যাকেজিংয়েরই দরকার নেই, ধরেন ছোট্ট ন্যানো সাইজে আসবে, রাইট? আমার হয়তো একটা সময় ডিটারজেন্ট এত ভলিউমই লাগবে না, আপনি একটা ছোট্ট ট্যাবলেটের মতো ছেড়ে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। এখানে কি হলো, আমি ইনোভেশনেই আসলে প্রবলেমকে অনেক কমাতে পারলাম। সুতরাং এই অ্যাকনলেজমেন্ট যে এটা প্রবলেম, আমাকে সলিউশন করতে হবে, যেটা আমার হাতে আছে, ব্যবসায়ীর হাতে। রিডাকশনের টার্গেট, ইনোভেশনের টার্গেট থাকতে হবে, রাইট? এবং এই টার্গেটটাকে একটু অ্যাকনলেজ করতে হবে। আলটিমেটলি ব্যবসা আসলে তখনই আগাবে এটাকে আসলে আপনি যখন আসলে তাদেরকে ভালো কাজের জন্য প্যাট্রন করবেন, রাইট? এই জায়গাটা আমি দেখি যে এটা আমাদের আওতায় আছে। এখন পর্যন্ত আমরা ইনোভেশন করলাম, রিডাকশন করলাম, এটা আমরা করা সম্ভব। 2 নাম্বার হচ্ছে যে এইখানে একটা হলিস্টিক এফার্ট থাকতে হবে এবং আর্জেন্সি থাকতে হবে। এই আর্জেন্সি এমন না যে চোর পুলিশ, আপনি কেন করছেন না, আমি কেন করছি না। আর্জেন্সি থাকতে হবে, চলেন আমরা একসাথে করি, রাইট? এই আর্জেন্সিটা যদি ক্রিয়েট হয়, সম্মিলিতভাবে আমরা সলিউশন তৈরি করতে পারি, এটা আমরা সবাই জানি।
এই একসাথে কাজ করা আর্জেন্সি থাকতে হবে, এই দুটো আমার ধারণা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে দেয়ার হ্যাজ টু বি ক্লিয়ার টার্গেট। টার্গেট মিট নাই হতে পারে, কিন্তু আপনি যখন টার্গেট নিয়ে দৌড়তে শুরু করবেন, আমার ধারণা মানুষ সব থেকে ভালো এফার্ট দেয়, এবং ব্যবসায়ীরা তো টার্গেটে খুব অভ্যস্ত। সো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে এই তিনটা জিনিস যদি আমরা একটু চিন্তা করতে পারি, আমার ধারণা সলিউশন আসা উচিত। লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, প্লাস্টিক শুধু একটা উপাদান নয়, এটা আসলে আমাদের ব্যবহার্য একটা জিনিস, উপযোগিতা রয়েছে। আমরা প্রতিদিনের যে সিদ্ধান্ত নেই কিভাবে এটা ব্যবহার করব, সেটার উপরে আসলে পরিবেশের বিপর্যয় রোধের অনেক বড় একটা ব্যাপার রয়েছে। এটা একটা সমস্যা হিসেবে আমরা দেখছি। এই সমস্যাটা আসলে সবার, কারণ আমরা এই প্লাস্টিক ওয়েস্টটা ম্যানেজ করতে শিখছি না, জানছি না, বা করতে পারছি না। এই জন্য কিন্তু সমাধানও কিন্তু আমাদের সবার একসাথেই করতে হবে। সেটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা ছিল। পাওয়ার এবং প্ল্যানেটের সাথে সবাইকে থাকবার জন্য ধন্যবাদ। পাওয়ার এবং প্ল্যানেটে আমরা বাস্তব মানুষের গল্প বলি, তরুণদের উদ্ভাবনের গল্প করি, সমাধানের কথা বলি, ক্লাইমেট রেজিলিয়েন্স, অ্যাডপটিভ হওয়ার কথা বলি, ভবিষ্যতের কথা বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।